আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ ৭টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সোমবার তাদের এই নোটিশ দেওয়া হয়। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, শিক্ষার্থীদের ১৫ মের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার ৬ষ্ঠ কর্মদিবসেও শিক্ষকরা ক্লাসে ফেরেননি। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। পাশাপাশি আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কাল জন্মস্থান চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের স্মৃতি বিজড়িত এক সংগ্রহের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দীর্ঘ প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ৫ম সমাবর্তন, যাতে অংশ নিচ্ছেন প্রায় ২৩,০০০ শিক্ষার্থী। প্রধান উপদেষ্টা কাল সকালে প্রথমে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন। সেখানে তিনি নৌ পরিবহন, বন্দর কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর কর্মকর্তাদের সাথে সভায় যোগ দেবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কালুরঘাট রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সমাবর্তনে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রি সহ মোট ২২,৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিকেলে প্রধান উপদেষ্টা পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। সেখানে এলাকাবাসী ও আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময়ের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৫৯ জনকে আটক করেছে বিজিবি। উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, শ্যামকুড় গ্রামের মাঝিপাড়া থেকে ২০ জন, খোসালপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে ১৩ জন, বেনিপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে ১৪ জন, বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে ৫ জন ও লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রাম থেকে ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। এর পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষণা অনুষদে তৈরি হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় নির্মিত এই স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণা সহ উন্নত সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমানে বাংলাদেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য যুক্তরাষ্ট্রের নোয়া, জেটিডব্লিউসি ও ভারতের আইএমডির মতো বিদেশি সংস্থার স্যাটেলাইটের তথ্যের উপর নির্ভর করতে হয়। তবে এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা যাবে, যা পূর্বাভাস ও তথ্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সমুদ্র বেসড যেসব স্যাটেলাইটগুলো আছে, বিশেষ করে সেগুলো থেকে তথ্য নিয়ে তারা একেবারে অল্প সময়ে রিয়েল টাইম ডাটা নিয়ে 14 থেকে 15-20 মিনিটের মধ্যে তারা কিন্তু অ্যানালাইসিস করে তথ্য দিতে পারে। এটি চালু হলে সমুদ্র গবেষণা ও সামুদ্রিক অর্থনীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন। নিয়মিত গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হাব হিসেবে কাজ করবে এই স্টেশন। ফলে মৎস্য, জ্বালানি ও শিপিং কোম্পানি সহ বিভিন্ন সংস্থার কাছে এই ডাটা বিক্রির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবে বলে মনে করেন চবি উপাচার্য। ঢাকা ওয়েদার অফিস যেটা 5 ঘন্টা পরে বলতে পারে, সেটা আমরা 20 মিনিটের মধ্যে বলে ফেলতে পারবো। এবং এটা আমাদের কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা লাগছে না। যাদের সাথে আমরা এমওইউ করেছি তাদের 13টা স্যাটেলাইট এই যে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে, এভাবে।
তারা যখন ঘুরবে এখান থেকে আমরা ওখান থেকে ডাটা নামাবো ফ্রি। এটা চুক্তিও হয়েছে যে তারা আমাদেরকে ট্রেন আপ করবে এবং তখন এই ট্রেন আপ লোকজনই মূলত এই কাজটা করবে। অন্যদিকে গ্রাউন্ড স্টেশন চালু হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি ও ক্লোরোফিলের ঘনত্বের মতো তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে, যা মাছ ধরার অঞ্চলগুলোকে নির্ধারণ ও তেল গ্যাস অনুসন্ধানেও সহায়ক হবে। ব্লু ইকোনমি রিসোর্স এক্সপ্লোর করার ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটা অত্যন্ত উপকারী হবে। প্রায় 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 60 কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নাব্যতা সংকট কাটাতে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য চন্দ্রঘোনা রাইখালী নৌ রুটে 18 মে ভোর 5টা পর্যন্ত 6 দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌদুয়া সুখবিলাস সড়ক ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। নাব্যতা সংকট দূর করতে সকাল থেকে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। ময়মনসিংহের দরিরামপুরে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নজরুল ভক্তরা। দুপুরে আমরা ত্রিশালবাসীর ব্যানারে মহাসড়ক অবরোধ করে তারা। কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতা ও শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অবরোধের ফলে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। রাজশাহী নয়, সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু সহ 8 দফা দাবিতে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম এবং সাবেক পৌর কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনহা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রায় 10,000 শিক্ষার্থীকে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থী মাসে 3 বার 3টি ভ্যাকসিন ডোজ পাবেন। কুষ্টিয়া নারী চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার ও তার স্বামী ডাক্তার মাসুদ রানার উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের চিকিৎসক পরিষদ। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ময়ূর চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিকিৎসকরা জানান, নারী চিকিৎসক শারমিন সুলতানার উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত 5 মে কুষ্টিয়ার র্যাব গলির একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে শারমিন সুলতানার উপর অতর্কিতে হামলা চালায় একদল নারী পুরুষ। পরে তাকে উদ্ধার করতে গেলে হামলার শিকার হন তার স্বামী ডাক্তার মাসুদ রানা। সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3,920 পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত 3টি মোবাইল ফোন ও নগদ 5,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামের খতিবুদ্দিনের ছেলে আজগর আলী এবং তার স্ত্রী রাবেয়া বেগম। সকালে র্যাব 12 এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল। আগামী 16 থেকে 18 মে 3 দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী সহ দেশি বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা। সকালে রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন ও ডিন ধীমান শর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সর্বক্ষেত্রে দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের ফৌজদারি মোড়ে দুর্নীতির বিরুদ্ধে জামালপুর এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নূর নবী ইসলাম নূর সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলার সুলতান সর্দার একজন সফল ফল চাষী। অক্ষর জ্ঞানহীন, ভূমিহীন, একসময়ের দিনমজুর সুলতান এখন অনুপ্রেরণা কৃষকদের কাছে। ফল আর সবজি চাষ করে ব্যয় বাদে মাসে আয় করছেন লাখ টাকা। পটুয়াখালী প্রতিনিধি জাহেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একসময় দিনমজুরের কাজ করে টেনে টুনে চলত দক্ষিণ আদমপুর গ্রামের ভূমিহীন কৃষক সুলতান সর্দারের সংসার। ছিল না থাকার ভিটেও। সফল হওয়ার অদম্য ইচ্ছা থেকে সরকারি রাস্তার পাশে রোপণ করেন ১৫০ জলপাই, ১০০ আমড়া, ২০০ লেবুর গাছ। নিবিড় পরিচর্যায় ফলনও আসে ভালো। এই আয় থেকেই কেনেন ৪ একর জমি। সেখানে গড়ে তোলেন বিভিন্ন উন্নত প্রজাতির ৩০০ আমের গাছ, পাশাপাশি ২০০০ আনারস, ৫০টি ড্রাগন সহ নানা রকম ফলের গাছ। এছাড়াও সারা বছর মৌসুমি সবজি চাষ করেন তিনি। এ থেকে বছরে ব্যয় বাদে আয় করছেন ১৫ থেকে ১৭ লাখ টাকা। ধান হইতো খুব, ধানে লাভ হয় না, এই আমি ফল শাকসবজি দিয়ে চলে গেলাম। আমি শাকসবজি চাষি আসলে, এবার জলপাই করি, আমরা করি। এই ফলের থেকে সবজিতে এখন লাভ বেশি, কারণ মানুষ এখন সবজি খাওয়া শিখছে। আমার এই সব কিছু আমি আল্লাহর কাছে গেলাম, মৃত্যুতে খামারে হয় না, কারণ অনেক দূরে না হইয়া, হ্যাঁ আমি অনেক সুখী আল্লাহর কাছে। সুলতান সর্দারের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন সফল চাষী। এই যে আমাদের সুলতান ভাই সফলতা পাইছে, আমাদের ইচ্ছা হয় এরকম আমাদের যদি জায়গা জমি থাকতো আমাদের চাষবাস করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমরাও করতাম। আমরা চেষ্টা বেশি আছি যে আরো আমরাও এই দেখা দিতে আমরাও বাগান করব। নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। বাগানে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকি। সব বাগানেই আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই জায়গায় কৃষকরা সচেতন, তারা আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে, মাঠ পর্যায়ে যারা তাদের সাথে কথা বলে। নিজের জীবনের সফলতার পাশাপাশি ৫ সন্তানকে লেখাপড়া করিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকায় গড়েছেন প্রাথমিক বিদ্যালয়, মসজিদ। সরকারি উদ্যোগে ঘুরেছেন দেশের ৬৪ জেলা। নিজ এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এখন অনুকরণীয় কৃষি উদ্যোক্তার নাম সুলতান সর্দার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই গণ অভ্যুত্থানে শরীয়তপুরের ১১টি শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দুবুলের জেলা প্রশাসকের কার্যালয়ে এসব পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, জেলা সমাজসেবার উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজিরের সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্য মুক্ত বাংলাদেশি গড়ি, এই বিষয়কে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং PEDP ৪ কর্মসূচির আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।